আমি তোমাদের মনে হয় কয়েকদিন আগে বলছিলাম যে গল্ড স্টোন নিয়ে কিছু বলবো। এর আগের দিন আমি বলেছিলাম বেশ কিছুদিন আগে ইউরেনারি স্টোন বা ইউরেনারি ক্যালকুলাই মূত্র পাথরি নিয়ে কিছু বলেছিলাম, এবং সেদিকে বলেছিলাম যে পরে যে কোনো একটা দিন একটা ভিডিও করব গল্ড স্টোন নিয়ে এবং তার ট্রিটমেন্টটা। যদিও এই ধরনের যে এপিসোডগুলি আমি করি, প্রথম এপিসোডে রোগ বিষয়ক কিছু বর্ণনা থাকে, আর পরবর্তীতে সেকেন্ড পার্টে আমাদের ট্রিটমেন্ট নিয়ে বেশ কিছু মেডিসিনের সংক্ষিপ্ত আলোচনা থাকে। তাহলে সেই যাবে এখন যদি আমি বলি যে গল্ড স্টোন বলতে আমরা কি বুঝি, এটা কেন বা হয়, এবং কি তার ট্রিটমেন্ট। দেখো, এখানেও কিন্তু আমি আমার মনে পড়ে যে তোমাদের বলেছিলাম যে এই ধরনের ডিজিজগুলি আমরা যখন জানবো, শুনবো, বুঝবো, তখন কিন্তু আমরা খানিকটা ফিলোসফি অর্থাৎ হোমিও দর্শন যুক্তি অনুসারে বুঝবো। সহজবোধ্য বিধান মতে যদি আমরা ট্রিটমেন্ট না করি বা সেইভাবে যদি আমরা না বুঝি, তাহলে জটিল তত্ত্বে গেলে কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা ঠিক করা যায় না, খুব অসুবিধা হয়। তার কারণ আমাদের রোগ ফল নিয়ে তো আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে রুগী নিয়ে। হ্যাঁ, সেই হিসাবে আমি এখন তোমাদের বুঝাচ্ছি, তোমরা খেয়াল করে দেখো। দেখো, ধরো আমি একটা লিভার আঁকলাম, তাহলে এই লিভার আঁকলাম, এই লিভারের এখানে আর কি কি থাকে আমরা লক্ষ্য করতে পারি। এই যে গল ব্লাডার অর্থাৎ পিত্তথলি, পিত্তথলি গল ব্লাডারের উপরেই অবস্থান করে। এই গল ব্লাডারের মধ্যে কি হয়? পাথর হয়, অর্থাৎ গল ব্লাডারের মধ্যে পাথর জন্মায়। জন্মালে কি হয়? যন্ত্রণা হয়। তাহলে কেন পাথর জন্মায়? গল ব্লাডারের মধ্যে হঠাৎ পাথর জন্মায় কেন? তাহলে দেখা যাচ্ছে এখানে যদি আমরা হোমিওপ্যাথি ফিলোসফি অনুযায়ী যুক্তি খাড়া করি বা সেই অনুপাতে যদি আমরা বিচার করি, তাহলে দেখব যে আমাদের এই লিভারটা বহু দিন ধরে ইনঅ্যাক্টিভ থাকে। অর্থাৎ ইনঅ্যাক্টিভ বলতে কাজ করে না তা নয়, সঠিক কাজ করে না, নন ফাংশন থাকে। লিভার দীর্ঘদিন ধরে নন ফাংশন থাকলে লিভার সঠিক কাজ করবে না। লিভার সঠিক কাজ না করলে কতগুলি ব্যাপার হয় দেখো। লিভার ইনলার্জমেন্ট হতে পারে, অর্থাৎ লিভার বড় হতে পারে, লিভারের মধ্যে চর্বি জন্মাতে পারে, বা আমাদের এই গল ব্লাডারের মধ্যে পাথর হয়। তো এই পিত্তথলিতে পিত্ত, এই পিত্তটা আসে কোথা থেকে? আমাদের রক্ত মরে যাওয়ার পরে সেটা পিত্তে রূপান্তরিত হয়। আমাদের লিভার আমাদের ব্লাডের মধ্যে থেকে এই পিত্তগুলিকে সংগ্রহ করে, প্যানকার্বা সেল মাধ্যমে এই পিত্তগুলিকে সংগ্রহ করে আমাদের ডিপোজিট রাখে এই পিত্তথলিতে। আর এই পিত্তথলি থেকে পিত্ত নির্গমন হয় এই বাইলস ডাক্ট দিয়ে, এসে জমে কোথায়? আসে কোথায়? আমাদের আসে কিন্তু এই ডিওডিনামে আসে, এই ডিওডিনামে আসে। আর এখান থেকে আমাদের প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস আর এই গলব্লাডার থেকে বাইল, এই দুটো মিলে আমাদের ডিওডিনামের মধ্যে ঢোকে, খাবারকে গলিয়ে দেয়। অগ্নিরস, প্যানক্রিয়াটিক জুস আর পিত্তথলির থেকে যে পিত্ত নির্গমন হয় সেটা আমাদের ফ্যাট জাতীয় খাবারগুলিকে হজম করানোর জন্য আসে। দেহ কিন্তু অটোক্রাটিক সিস্টেমে চলে। যখন আমাদের পাকস্থলীতে মাংস পড়ে, ফ্যাট জাতীয় খাবার পড়ে, তখন কিন্তু আমাদের বডিতে খবর হয়। তখন কিন্তু এই খাবারগুলি স্টমাক থেকে যখন নিচে নেমে আসে, সেই নিচে নেমে আসার পরে ডিওডিনাম দিয়ে যখন স্মল ইন্টেস্টাইনে প্রবাহ হয়, তখন কিন্তু পিত্ত নির্গমন হয়।
গলব্লাডার থেকে স্পাজম করে পিত্তটা জমা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসে। গলব্লাডারে কিন্তু পিত্ত সবসময় আসছে এবং জমা থাকছে, আসছে জমা থাকছে। কখনো কখনো খাদ্য অনুসারে 1 ml পিত্ত নির্গমন হচ্ছে, কখনো কখনো আমরা কি খাচ্ছি তার উপরে নির্ভর করে হয়তো 2 ml 3 ml, আমি একটা আনুমানিক কথা বলছি, তেমন পিত্ত সরবরাহ করছে। আমি কি খাচ্ছি তার উপরে নির্ভর করে পিত্ত সরবরাহ করে দিচ্ছে কিন্তু গলব্লাডার বা লিভার। তাহলে এই যে জমা থাকে এখানে, জমা থাকলে সেটা পাথরে রূপান্তরিত হয় কেন? এখানেও দেখা যাচ্ছে সেই মূত্র পাথরি নিয়ে যখন আমি বলেছিলাম, তখন আমি বলেছিলাম যে সমস্ত কেমিক্যাল গুলি শরীর থেকে বেরিয়ে আসার কথা নয়, সেইগুলি যখন বেরিয়ে আসতে থাকবে, অর্থাৎ লিভার যখন সঠিক কাজ করবে না, তখন পিত্ত যেমন সংগ্রহ করছে, তেমন পিত্তের সাথে সেই সমস্ত দ্রব্যগুলো এসে ডিপোজিট হয়ে যাচ্ছে গলব্লাডারে। তাই গলব্লাডারে ডিপোজিট হয়ে গেলে সেটা জমে 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 পাথরে রূপান্তরিত হচ্ছে। এইবার বহু আগে, অন্তত 30 বছর আগে, সাধারণত এলাকার ডাক্তারবাবুরা বেশিরভাগই এই গলব্লাডারটা ওটি করে এই পাথরগুলি বের করে আবার ট্রিটমেন্ট করতেন। আর এখন এই অ্যালোপ্যাথিতে যে ট্রিটমেন্ট হয়, টোটাল এই গলব্লাডারটাকে উড়িয়ে দেওয়া হয়, কেটে রাখতে দেওয়া হয়, দিয়ে ডাইরেক্ট চ্যানেল করে দেওয়া হয়। তার মানে যখন তোমার 10 ফোঁটা পিত্তের দরকার হবে, তখনও 2 ফোঁটা নির্গমন হবে। যখন তোমার 2 ফোঁটা নির্গমন পাওয়ার দরকার, তখন 2 ফোঁটা পাবা। যখন 5 ফোঁটা পাওয়ার দরকার, তখনও 2 ফোঁটা পাবা। অর্থাৎ এই হজম যন্ত্র কিন্তু আর ভালো কাজ করবে না। অর্থাৎ গ্যাস, অম্বল, নানান ধরনের রোগ যেটা পূর্বে ছিল, সেটা কিন্তু আজীবনকালই বয়ে বেড়াতে হবে। তাহলে লাভের লাভ ওই গলব্লাডারটা থেকে বাদ দেওয়া হলো, পাথরটা চলে গেল, লাভের লাভ এই হলো, রোগী কিন্তু সুস্থ হলো না। তাহলে আমাদের এই যে গলব্লাডারের পাথরগুলি আমাদের হয়, গলব্লাডারের পাথরগুলি হলে সেই মনে হয়, আমি তোমাদের বলেছিলাম যে নার্সের মধ্যে আলোচনা করা আছে, জেমস টাইলার কেন্টের মেট্রোমেডিকা যে লেকচারার, সেই কেন্টের লেকচারারের মধ্যে মনে হয় 753 নাম্বার পৃষ্ঠায়, আমার যতদূর মনে আছে, এই পৃষ্ঠাতে আলোচনা করা আছে যে সঠিক পিত্ত যদি নির্গমন হয়, সঠিক মূত্র যদি নির্গমন হয়, তাহলে পিত্ত পাথরি আর মূত্র পাথরিগুলি আস্তে 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 ক্ষয় হয়ে ট্রিটমেন্ট হয়ে যাবে। আমাদের সমাজে একটা ধারণা আছে, কি ধারণা? এই ধারণাগুলি অ্যালোপ্যাথের ধারণা, যে আপনার এই 22 ডাক্তের যে ডায়ামিটার, ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ 11 মিলিমিটার, এখান থেকে এত বড় পাথর কি করে বেরোবে? তো এই পাথরটা যদি ক্ষয় হওয়া শুরু করে, তাহলে কি করে থাকবে? মানে বেরিয়ে আসবে না। যদি থেকে যায়, যদি ক্যান্সার হয়ে যায়, তাই যদি ক্যান্সার হয়, এটা তো রোগ ফল, এই ফলকে দূরীভূত করতে গেলে সময় দিতে হবে। কেটে ফেলে পাথরটাকে ওড়ানো যাবে, বাদ দিয়ে দেওয়া যাবে, কিন্তু রোগী সুস্থ করা যাবে না। আর ক্যান্সার হবে এমন কোনো কথা আছে নাকি? সঠিক মেডিসিন অ্যাপ্লাই করো। আমাদের উচিত হচ্ছে রোগীর জন্য ওষুধ নির্বাচন করা। তাহলে এখানে দেখা যাবে পাথর হলে আমাদের একটা যন্ত্রণা হয়, যেমন আমাদের কিডনিতে পাথর হলে কোমরের যন্ত্রণা হয়, বা সেই যন্ত্রণা নানান দিকে ছড়িয়ে পড়ে, তেমন কিন্তু আমাদের গলব্লাডারে পাথর হলে আমাদের কিন্তু রাইট হাইপোকন্ড্রিয়ামে এখানে একটা ব্যথা হয়। এই রোগীটাকে যদি চেয়ারের উপরে বসে পড়ে পরীক্ষা করা যায়, তাহলে হাত দিয়েই পরীক্ষা করে বলে বুঝিয়ে দেওয়া যাবে, বোঝা যাবে নিজে যে ওর গলব্লাডারে পাথর আছে। অর্থাৎ মার্ফি সাইন বলে একটা সাইন আছে, মার্ফি সাইন। চেয়ারে বসিয়ে যদি এখানে এরকম করে হাত দিয়ে চাপ দেওয়া যায়, রোগী চিৎকার করে উঠবে। অর্থাৎ এই মার্ফি সাইন করলে কিন্তু বোঝা যাবে। আর দ্বিতীয় বোঝা যাবে কিসে? ইউএসজি করলে বোঝা যাবে গলব্লাডার স্টোন আছে কিনা। তাও আজকাল যা ইউএসজির অবস্থা, তার 3 জায়গায় 3 রকমের ইউএসজি করলে 3 রকমের রিপোর্ট হয়, কাকেই যে বিশ্বাস করবা, এ বড় কষ্টকর। যাই হোক, তাহলে আমাদের এই মতো অবস্থায় কি করা উচিত? তাহলে পাথরটা জন্মালো, এটা কিন্তু রোগ না, এটা হচ্ছে রোগ ফল। তাহলে রোগটা কি?
রোগটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথি দৃষ্টিভঙ্গিতে বুঝতে গেলে বুঝতে হবে প্রাণ শক্তি রোগ শক্তি দ্বারা আক্রান্ত, তাই তার লিভার যন্ত্রটা নন ফাংশন করছে। লিভার যন্ত্র নন ফাংশন করছে, যার পরিণাম ফল পাথর জন্মেছে। তাই আমি যদি ওই রোগীটাকে প্রাণ শক্তি সুস্থ করতে পারি, রোগ শক্তির থেকে মুক্তি দিতে পারি, অর্থাৎ যে ওষুধ রোগীর জন্য নির্বাচন হবে, সে কার্ডিয়াস মেরিনাস হোক, লাইকোপোডিয়াম হোক, চায়না হোক, নাক্সমিকা হোক, সালফার হোক, মেডোরিনাম হোক, যে মেডিসিন হোক না কেন, যে মেডিসিন রোগীর জন্য নির্বাচন হবে, সেই মেডিসিন অ্যাপ্লাই করলে কিন্তু সুস্থ পিত্ত নির্গমন হওয়া শুরু করবে। বোঝা যাবে তখন যে ওর ডাইজেস্টিভ সিস্টেমটা আগে থেকে ভালো। সেই পেট ভার হওয়া, কনস্টিপেশন, পায়খানা সেই মাটির মতন কাদার মতন রং, এই সমস্তগুলি কিন্তু আস্তে 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 পরিবর্তন শুরু হবে, অর্থাৎ পিত্ত নির্গমন শুরু হবে। এই পিত্ত নির্গমন যখন শুরু হবে তখন দেখা যাবে যে এই পাথরটা ক্রমান্বয়ে ক্ষয় হচ্ছে, ক্রমান্বয়ে ক্ষয় হচ্ছে এবং এই যে বাইশ দাঁত এটা শিথিল হয়ে গেল। শিথিল হওয়ার পরে স্পাজম করে বের করে দিল। আমাদের যখন এর মধ্যে পাথর হয় তখন যন্ত্রণা হয় কেন? এই পাথরটা বের হওয়ার জন্য চেষ্টা করে, তাই যন্ত্রণা হয়। আবার দেখা গেল এই রোগীটা একভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটাচলা করলো, বসলো, উঠলো, এইভাবে করতে করতে একটা পাথর দিয়েছিল, যন্ত্রণাটা পড়ে গেল। তবে পাথরটা এরকম জায়গায় এসে আটকে গেছিল, সে কিন্তু আবার এরকম জায়গায় ঘুরে গেল, যন্ত্রণাটা কমে গেল। আবার যখন বেরোবার চেষ্টা করবে তখন কিন্তু আবার যন্ত্রণা হবে। তাই এই যন্ত্রণাটা এটা রোগ না, পাথর হয়েছে এটা রোগ না, এটা রোগ ফল, লক্ষণ আর রোগ ফল। তাহলে প্রাণ শক্তি রোগ শক্তি দ্বারা আক্রান্ত হওয়াটা রোগ, আর আত্মনুভূত হৃদবৃদ্ধিযুক্ত কষ্টগুলি যখন রোগীর মুখ দিয়ে আমরা শুনি সেগুলি লক্ষণ। কমন সিমটমস গুলি দ্বারা ডিজিজ নির্বাচন হয়, প্যাথোলজি দ্বারা রোগ নির্বাচন হয়, ওষুধ নির্বাচন হয় না। ইউএসজি দ্বারা হয়তো বলতে পারবে গলব্লাডারে পাথর আছে, কিন্তু ওষুধ নির্বাচন হবে না। ওষুধ নির্বাচন হতে গেলে রোগীর আত্মনুভূত হৃদবৃদ্ধিযুক্ত লক্ষণগুলি দরকার, তার মেন্টাল সিমটম দরকার, পিকুলিয়ার সিমটম দরকার, দেখে মেডিসিন চয়েস করতে হবে। তাহলে সেইভাবে যখন আমরা করব তখন দেখা যাবে লিভারটা আবার পূর্বের স্বাস্থ্যে ফিরে আসলো। তাহলে লিভারে চর্বি জন্মুক, লিভার বড় হোক বা সিরোসিস অফ লিভার যেটাকে আমরা বলি সেটা হোক, বা রোগীর অ্যাসাইটিস হোক, লিভার নন ফাংশনাল অ্যাসাইটিস হয়ে গেল, জল জমে গেল, যে অবস্থায় হোক না কেন আমরা রোগীর জন্য যখন ওষুধ নির্বাচন করবো রোগীটা সুস্থ হবে। তাহলে তোমাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হলো না যে এই যে গলব্লাডার, এই গলব্লাডারটা হয় কেন, গলব্লাডার পাথরটা হয় কেন, তাই আমাকে কোন জায়গায় ট্রিটমেন্ট করতে হবে। অ্যালোপ্যাথি তাদের নীতি বিজ্ঞান অনুসারে তারা যেটা করে তারা ঠিক করে, আমাদের নীতি বিজ্ঞান অনুসারে আমরা যেটা করি আমরাও ঠিক করি। তারা তাদের ঠিক বলতে কি ঠিক হয়, তার পরিণতি ফল কি সেটা আমরা ভালো জানি। আর হোমিওপ্যাথি যদি ধাতুগত ভাবে রোগীকে ট্রিটমেন্ট করা যায় তার পরিণাম ফল কি আমরা সেটা ভালো জানি। তার কারণ আমরা অর্গানলে দুটো দ্রাব্যটা সূত্র যদি সুন্দর করে ফলো আপ করি, তাহলে আইডিয়াল পিওর বলতে আমরা কি বুঝি, যেটা একমাত্র পৃথিবীতে হোমিওপ্যাথি বিজ্ঞানেই সম্ভব। অন্যান্য বিজ্ঞানগুলোকে প্যালিয়েটিভ মেথড, উপশমকারক চিকিৎসা, যে রোগী হোক না কেন, এনি কাইন্ডস অফ ক্রনিক ডিজিজ অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করলে কি হয়, উপশম হয়, আরোগ্য হয় না, স্থায়ীভাবে রোগীর রোগ দূরীকরণ হয় না। তাহলে বোঝা গেল যে এই গলব্লাডারে কেন পাথর হয়। আমি এর আগে মনে হয় একদিনকে পাইলস ডে তোমাদের বলছিলাম, সেদিনকে আমি কি দেখাচ্ছিলাম, গলব্লাডারের মধ্যে এই এখান দিয়ে যে পোর্টাল ভেন প্রবাহ হয়, তার মানে কি এই পোর্টাল ভেন যখন এর মধ্যে প্রবাহ হচ্ছে তখন এই যে এর মধ্যে যে রক্ত আছে এই রক্ত থেকে কিন্তু কালেকশন হয়ে যাচ্ছে, এই রক্ত থেকে কালেকশন হয়ে গিয়ে আমাদের পিত্তথলিতে পিত্তগুলি এসে পড়ছে। রক্ত বাঁচে কদিন, 120 দিন। মরে যাওয়ার পরে আমাদের বিলিরুবিন, বিলিভার্ডেন ইত্যাদি তৈরি হয়। আমরা ওই তত্ত্বে এখন যাবো না। আমাদের পিত্তগুলি উৎপন্ন হয়, পিত্তগুলি গলব্লাডারে এসে থাকে, জমা হয়। কেন জমা হয়? ফ্যাট খাবারকে হজম করার জন্য। যে যে কেমিক্যাল গুলি বেরিয়ে আসার কথা নয় সেগুলি যখন বেরিয়ে আসতে থাকে সেগুলি জমে 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 পাথর হয়। অর্থাৎ
আমাদের টিউবওয়েলে যদি আয়রন মার্কা জল ওঠে তাহলে আমাদের বাসনপত্রের মধ্যে লাল দাগ জন্মাবে এবং ওর মধ্যে যে নকশাগুলি থাকে ওর মধ্যে কিন্তু ওইগুলি জমে 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 ওই দাগগুলি জমে 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 লাল রকমের দাগ হয়ে যাবে, অর্থাৎ সেডিমেন্ট করে যাবে। তাহলে আমাদের মূল ট্রিটমেন্ট হবে প্রাণ শক্তি। রুগীকে সুস্থ পিত্ত যদি নির্গমন হয় বা করানো সম্ভব হয়, অর্থাৎ আমরা যদি করতে পারি, তাহলে রুগী সুস্থ হবে। এই গলব্লাডারের পাথরগুলি আস্তে 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 গলে যাবে। তখন একটা রুগীও গলব্লাডারে অপারেশন করার পরে কিন্তু ভালো নেই। তোমরা ভালো করে পর্যবেক্ষণ করবা। আমরা চাই যে এইভাবে রুগীকে ট্রিটমেন্ট না করে আমরা রুগীকে ধাতুগতভাবে ট্রিটমেন্ট করবো এবং রুগী সুস্থ হবে। তাহলে গলস্টোন কি বোঝা গেল, তার ট্রিটমেন্ট কি, কেমন করে করতে হবে, এটা আমি বললাম। এবার আমরা সেকেন্ড পার্টে এর মেডিসিন কতগুলি নিয়ে আলোচনা করব। সার সংক্ষিপ্ত হয়তো 7টা 8টা মেডিসিন নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাক।